ডক্টর ইউনূসের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত বাংলাদেশ ধ্বংস করার অপরাধে। ফাঁসির দড়ি কি সত্যি ঝুলছে ডক্টর ইউনূসের গলায়? কথাটা শুনতে নাটকীয় লাগছে, তাই না? এদিকে আজ আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন একটি রায় হয়েছে। ডক্টর ইউনূসের ফাঁসি হতে পারে, এই নিয়ে বাংলাদেশে নতুন উত্তেজনা তৈরি হয়। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই খুশি হয়েছে। এদিকে ফাঁসি হতে পারে ডক্টর ইউনূসের। সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আসিফ মাহমুদের খেলা শেষ, সকল তথ্য ফাঁস। বেরিয়ে আসছে একের পর এক প্রফেসর ইউনূস সরকারের সমস্ত রোমহর্ষক কাহিনী। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের চাঞ্চল্যকর একটা মন্তব্য উঠে এসেছে। সেই চাঞ্চল্যকর মন্তব্যটা যদি সত্য হয়, তাহলে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে পড়বে এবং বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই বিতর্কিত হয়ে পড়তে পারে। বিএনপি আওয়ামী লীগ ঘটনা শুরু হয়ে গেছে, এদিকে জামাত শিবির, এনসিপি, আওয়ামী লীগের খুশির বন্যা। বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়। অলরেডি 4 জন নিহতের খবর পেয়েছি, অফিস ভাঙার খবর পেয়েছি, এবং টুকটাক মারা, হাত পা ভেঙে দেয়া, এটা প্রতিনিয়ত করছে। জামায়াতের সফলতা বিএনপিকে অবাক করে দিয়েছে। সরকারি দল বিএনপি তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে জামায়াতের সফলতা দেখে। ভাই ব্রাদার, জামায়াত ইসলামী হেরে গিয়েছে, কিন্তু এই হারের পেছনেও সফলতা রয়েছে। খেলা যে চলছে কি লেভেলের সেটা এখন আপনারা বুঝতে পারছেন। শেখ হাসিনা খেলা মোটামুটি গরম করে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির মধ্যে বিশাল খেলা শুরু হয়েছে। একদিকে ডক্টর ইউনূস বিপদে পড়েছেন আন্তর্জাতিক অনেক চাপে, অন্যদিকে আজকে দেশের মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হয় আওয়ামী লীগ কর্মীদের অ্যাকশনে। শেখ হাসিনা 26শে মার্চ দেশে আসবে, এইটাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ডক্টর ইউনূসের অবস্থা এবং ডক্টর ইউনূসের অনেক কুকর্ম যে অনেকে প্রকাশ্যে তুলে ধরছে। মানে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন সেই 18 মাসে অনেক কিছুই করেছেন গোপনে, সেইগুলো দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকার রাজপথ উত্তাল। 2024 সালের গণ অভ্যুত্থান। ছাত্র নেতারা মাইকে স্লোগান দিচ্ছেন, জনতার ঢল নেমে গেছে রাস্তায়। সেই উত্তাল সময়েই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন কয়েকজন তরুণ নেতা। তখন কেউ ভাবেনি এই ছাত্ররাই কয়েক মাসের মধ্যে গড়বেন একটি রাজনৈতিক দল, নাম দেবেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। আর কেউ ভাবেনি তারা সংসদেও পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা এখানেই, 6টি আসন কি সত্যিই একটি তৃতীয় শক্তির জন্ম, নাকি এটি কেবল শুরু অথবা শেষের শুরু? রাজপথ থেকে ব্যালট বাক্সে পৌঁছে গেছে দলটি। 2025 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। দাবি ছিল বড়, আমরাই বিকল্প। তাদের ভাষ্য ছিল পুরনো দলগুলো জনগণের আস্থা হারিয়েছে। রুহুল আমিনের মতো তরুণ ভোটাররা তখন আশায় বুক বাঁধেন। বহু বছর ধরে তিনি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির অপেক্ষায় ছিলেন। কিন্তু রাজপথ আর ব্যালট বাক্স এক জিনিস নয়। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেল এনসিপির সমর্থন এক অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বিশাল জনসমর্থনের ঢেউ যা অভ্যুত্থানের সময় ছিল তা আর নেই। কারণ আবেগ আর সংগঠন এক জিনিস নয়, আন্দোলন আর নির্বাচন এক খেলা নয়। ঠিক এই সময়ে অপ্রত্যাশিত জোটের ঘোষণা। শুরুতে এনসিপি একাই লড়তে চেয়েছিল, কিন্তু বাস্তব রাজনীতি কঠিন। শেষ পর্যন্ত তারা জোট বাঁধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে। 300 আসনের মধ্যে মাত্র 30টিতেই লড়াই এবং জয় পায় 6টিতে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট পায় 212 আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পায় 77টি। সংখ্যা বলছে এনসিপি ছোট, কিন্তু প্রতীকীভাবে তারা সংসদে ঢুকেছে, এটাই তাদের বড় দাবি। তবে জোট বাঁধার পরপরই এনসিপিতে ফাটল ধরে। সমস্যা শুরু এখান থেকেই। জামায়াতের সঙ্গে জোট এনসিপির ভেতরেই সৃষ্টি করে অস্বস্তি। দলটির 1 ডজনেরও বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের অভিযোগ ছিল অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে জামায়াতের ঐতিহাসিক অবস্থান সাংঘর্ষিক। তবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এটি কেবল নির্বাচনী জোট, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি জোট কখনো শুধু নির্বাচনী থাকে? আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলেছেন, এনসিপি এখন এক অস্পষ্ট জায়গায় দাঁড়িয়ে। তারা কি স্বাধীন তৃতীয় শক্তি, নাকি জামায়াতের কৌশলগত সুবিধাভোগী? যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক আসিফ বিন আলী মন্তব্য করেন, এনসিপি এখনও আলাদা কোনো সুস্পষ্ট এজেন্ডা তুলে ধরতে পারেন। এমনকি সাবেক নেতা অনিক রায়ের দাবি, জামায়াত ছাড়া এনসিপি হয়তো একটি আসনও পেত না। এই বক্তব্য কঠিন, কিন্তু এও মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা কখনো কোমল হয় না। এখন এনসিপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন,
তারা কি তৃণমূলে শিকড় গাড়তে পারবে? বিএনপি আওয়ামী লীগ ঘটনা শুরু হয়ে গেছে, এদিকে জামাত শিবির এনসিপি আওয়ামী লীগে খুশির বন্যা। বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়। অলরেডি 4 জন নিহতের খবর পেয়েছি, অফিস ভাঙার খবর পেয়েছি, এবং টুকটাক মারা, হাত পা ভেঙে দেয়া, এটা প্রতিনিয়ত ঘটছে। বিশেষ করে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বেশি ঘটছে, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এসব জায়গায় বেশি ঘটছে। বিএনপি ধোলাই খাচ্ছে, আর এটা দেখে জামাত শিবির এনসিপি এমনকি আওয়ামী লীগও হাসছে এবং তারা এনজয় করছে। দেখেন, একটা বিষয় আপনাকে স্পষ্ট বুঝতে হবে যদি আপনি রাজনীতির গতি প্রকৃতি বুঝতে চান। জামাত আওয়ামী লীগ কোনো শত্রুতা নাই। কেন শত্রুতা নাই জানেন? এখন আওয়ামী লীগ তো আর এখন ক্ষমতায় না, আর তারা তো ক্ষমতায় আসতে চাচ্ছেও না। তারা চাচ্ছে কোন রকম রাজনৈতিক অধিকার পাওয়া, এবং তারা চাচ্ছে তাদের যে হারানো ভালোভাবে বেঁচে থাকা, এবং তাদের যে ধন সম্পদ যেগুলো বিএনপি লুটপাট করেছে ওগুলো ফিরে পাওয়া। এটি হচ্ছে তাদের রাজনীতি। এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই, কারণ তারা জানে যে এখন শেখ হাসিনাকে এনে দিলেও প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতা তো দূরের কথা বিরোধী দলও যেতে পারবে না। অতএব আওয়ামী লীগের উদ্দেশ্য জাস্ট তাদের হারানো ধন সম্পত্তি ফিরে পাওয়া এবং সুন্দরভাবে বেঁচে থাকা, আর মিনিমাম রাজনৈতিক অধিকারটা চায়। আর এই তো, এর বেশি তো কিছু না। এই জায়গায় জামাতের সাথে তাদের কোনো শত্রুতার প্রশ্নই ওঠে না, কারণ আওয়ামী লীগের ধন সম্পদ দখল করেছে বিএনপি, এবং তাদের যে এই আজকে অবস্থা, মামলা দেওয়া, মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক, এগুলো সব বিএনপি করেছে। অতএব আওয়ামী লীগের মূল শত্রুতাটা বিএনপির সাথে, যার প্রমাণ আপনারা দেখছেন যে মারামারি কোথাও জামাত আওয়ামী লীগ হচ্ছে না, মারামারি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। যদি জামাতের সাথে আওয়ামী লীগের শত্রুতা থাকতো তাহলে তো মারামারিটা জামাত আওয়ামী লীগ হতো। কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ জামাত মারামারি? না, দেখেন না এবং দেখবেন না। এখন জামাত আওয়ামী লীগ যে দূরত্ব, যে তাদের আওয়ামী লীগের বাসায় জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, এইটা ফাও কথা, ওইটার যুগ নাই, ওটা শেষ। বরং এইটার কারণে আওয়ামী লীগের লোকজন এই যে হাসিনা রাজাকারের বাচ্চা বলেছে, এখানে আওয়ামী লীগের লোকজন হাসিনার উপর ক্ষিপ্ত যে আরে মহিলা তুই কেন রাজাকারের বাচ্চা বলতে গেলি, আর আমাদের সাজানো মসনদ সব চুরমার হয়ে গেল, তাসের ঘরের মধ্যে সব শেষ হয়ে গেল, গোষ্ঠী শুদ্ধ সবাইকে পালাতে হয়েছে, তুই কেন রাজাকারের বাচ্চা বলতে গেলি। হাসিনাকে সবাই গালাগালি করে। আওয়ামী লীগের 99% লোক হাসিনার প্রতি ক্ষুব্ধ যে রাজাকারের বাচ্চাটা কেন বলতে গেলি। অতএব জামাত শিবির রাজাকার, এটি হচ্ছে জামাতের সাথে আওয়ামী লীগের শত্রুতার মূল কারণ, আদর্শিক এই জায়গাটায়, এছাড়া অন্য কিছু না। আর বাকি যে রাজনৈতিক বিরোধ, এগুলো হয় মূলত রাস্তাঘাট দখল বা স্বার্থ সংশ্লিষ্ট। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জামাত দূরত্বের জায়গা একটাই, রাজাকার। কারণ আওয়ামী লীগের খাওয়া দাওয়ায় কোথাও জামাত বাধা দেয় না। এখন জামাতকে রাজাকার বলতে যে রাজাকার গাড়ি দিয়ে আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতিতে ভুলেও তারা আর ওই রাজাকার কার্ড খেলতে যাবে না। অতএব আওয়ামী লীগ জামাত দূরত্বের শত্রুতার যে মূল জায়গাটা, ওই জায়গাটা আওয়ামী লীগ আর স্বপ্নেও দেখতে পারে। স্বপ্ন দেখলেও লাফিয়ে উঠে বাম দিকে থুতু ফেলে আস্তাগফিরুল্লাহ করবে। যদি দেখে স্বপ্নে যে জামাতকে আমরা রাজাকার বলছি, তাহলে সাথে সাথে লাফ দিয়ে উঠে বাম দিকে থুতু আস্তাগফিরুল্লাহ। এটা সুন্নাত। না, এই জামাতকে রাজাকার বলতে যে আমাদের কি অবস্থা হয়েছে, আমাদের আপা পালিয়েছে, আমাদের ধানমন্ডি 32 জয় বাংলা হয়ে গেছে, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ একদম ধ্বংস হয়ে গেছে, এই আওয়ামী লীগ আর কোনোদিন হয়তো আগের মতো করে ফিরে আসতে পারবে না। কত মহা সাম্রাজ্য। প্রিয় দর্শক, 5 আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতার পাশাপাশি অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। 400টিরও বেশি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অধ্যাপক, তিনি ক্ষমতায় আসীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে 2024 সালের 31 আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে কোনো মামলা করা যাবে না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সেটা তার বলার কথাই ছিল, আমরা অবাক হইনি তাতে কিছু। কিন্তু যখন সরকার পরিবর্তন হলো, ডক্টর ইউনূস সরকারের বিদায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলো, তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার করা হবে। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, সাথে আরো অনেকে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় বিএনপি, তদন্ত করা হবে, ঠিক একইভাবে একদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই বিএনপির সিদ্ধান্ত। এমন কথা একের পর এক শোনার পর থেকে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন জামাত এবং এনসিপির নেতারা। তারা বলছেন যে বিচার করা যাবে না, কিসের বিচার, মীমাংসিত বিষয়, এবং যদি এগুলো করা হয় তাহলে
রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি নেতারা অথবা এনসিপির সহযোগী বন্ধুরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বললেন, তখন সাথে সাথে জামাতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো অফিসিয়ালি। জামাতের বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক মিয়া গুলাম পরওয়ার তিনি কি বলছেন? তিনি বলছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। কথাগুলো শুনেন খেয়াল করে, মজা লাগবে। তিনি বলছেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা মনে রাখবেন, এই ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। সুরক্ষা অধ্যাদেশ মানে ওই যে দায়মুক্তি আইনের মাধ্যমে এই সব যে ঘটনাগুলো ঘটেছে তার কোনো বিচার করা যাবে না, বা যদি কারোর সংশ্লিষ্টতা পাওয়াও যায় তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। এখন পর্যন্ত কেন এই রহস্য ভেদ হলো না যে 2024 সালের 4 আগস্ট সেনাবাহিনীর কাছে কি খবর ছিল, কোথা থেকে এসেছিল এত এত স্নাইপার? কেনই বা ব্রিগেডিয়ার সাখাওয়াত রহস্য করছেন? তিনি বহিরাগত বলেছেন, শারীরিক গঠন এক নয়, মানে কোন দেশের বলে তার সন্দেহ, সেটা কেন তিনি খোলাসা করছেন না? তিনি বলছেন এমনকি নাকি হেলিকপ্টারে উঠিয়ে ফেলা হয়েছিল ওই বহিরাগত বন্দুকধারীদের, স্নাইপার রাইফেল চালনাকারীদের। কোন দেশ থেকে এনে কোন বাহিনীর হেলিকপ্টারে তাদের তোলা হয়েছিল? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আবারও 7.62 বোরের বুলেট আর স্নাইপার নিয়ে মুখ খুলেছেন, বিতর্ক উস্কে দিয়েছেন, রহস্য আরো তীব্র করেছেন। কারণ নতুন করে তিনি এমন সব বিস্ফোরক তথ্য দিয়েছেন যাতে আগের কোনো রহস্য তো ভেদ হয়নি, বরং সন্দেহ, আশঙ্কা, আতঙ্ক, উদ্বেগ আরো বেড়ে যায় নিশ্চিতভাবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত পুরো 18 মাসই তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, এবং 2024-এর 8ই আগস্ট যে সরকার গঠিত হয়েছে সে সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছিলেন। 11ই আগস্টে আনসার সদস্যদের আহত অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদেরকে দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আনসার সদস্যদেরকে ভেতরে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই 7.62 বোরের গুলিতে আহত হয়েছেন। এগুলি যেহেতু পুলিশের হাতে ছিল না এবং এই আনসার সদস্যরা বলছেন সিভিলিয়ানরা তাদেরকে গুলি করেছে, কাজেই তদন্ত করে দেখা দরকার সিভিলিয়ানদের হাতে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় কি করে এই সামরিক গ্রেডের অস্ত্র বা 7.62 বোরের বুলেটওয়ালা রাইফেল ছিল। এই ছিল প্রথম বিস্ফোরক মন্তব্য ব্রিগেডিয়ার সাখাওয়াতের। সাথে সাথে ইউনূস সরকার থেকে তার স্বরাষ্ট্র উপদেষ্টার চাকরিটা চলে গেল, তাকে শ্রম মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এসব মন্ত্রণালয়ে দিয়ে দেওয়া হলো। সাখাওয়াত হোসেন চাকরি ছাড়লেন না, এখন মন্ত্রিত্ব ছাড়ার পর, মানে উপদেষ্টা পদ 18 মাস ধরে থাকবার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে আবার মুখ খুলছেন, আবারও 7.62 নিয়ে কথা বলছেন, স্নাইপার নিয়ে আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন, সেটা বলছি আপনাদেরকে। কিন্তু সেই বিস্ফোরক তথ্য দেওয়ার সময় এটাও বলছেন যে তিনি তখনই চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন যখন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং অনুসন্ধান করতে দেওয়া হলো না, কিন্তু ইউনূস সাহেব একেবারে ব্যক্তিগত অনুরোধ করে তাকে রেখে দিয়েছিলেন। কিন্তু সে সময় সাখাওয়াত সাহেব কি বলতে চেয়েছিলেন সে কথা যখন তিনি ব্যাখ্যা করেন তখন সত্যি গা শিউরে উঠতে হয়। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে এমন ছবি এবং ভিডিও ছিল বা আছে এখনো যেখানে তিনি দেখছেন যে রীতিমতো লুঙ্গি, গেঞ্জি, হেলমেট পরা সিভিলিয়ান ব্যক্তিদের হাতে স্নাইপার রাইফেল, তারা 7.62 বোরের গুলি চালাচ্ছে। শুনে আসি তিনি কি বলেছেন চ্যানেল 1-এর সঙ্গে এক সাক্ষাৎকারে। আমি গিয়েছিলাম আনসার ওদের দেখতে, ওদের গুলি টুলি মারছে অনেকে, হ্যাঁ আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। আমার ইচ্ছা ছিল এটা ইনকোয়ারি করতে, যে এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন করতে পারছিলেন না? আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো করতে। এখনো
ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু আমতা আমতা করছেন। এই 7.62 বোরের গুলি কি পুলিশের কাছে ছিল নাকি নাই, মানে এখনো তিনি বলছেন পুলিশের কাছে থাকার কথা না, সিভিলিয়ানের কাছে পুলিশের। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের বর্তমান অবস্থা, ডক্টর ইউনূসের বিষয়ে, ডক্টর ইউনূস যে বিপদে পড়েন চারদিক থেকে, এইগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।